ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। গেল বছরের ২১ জুলাই মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় অবহেলার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে সিএমপি দক্ষিণের পুলিশ কমিশনার বলেন, এই ঘটনায় মূল হোতা গ্রেফতার হলে অন্যান্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা করছেন তারা। ক্ষমতা ছাড়া ৩ মাসও পূর্ণ হয়নি, এরই মধ্যে বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। উত্তরের মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অবহেলা ও দায়িত্বে গাফিলতির অভিযোগ তুলে ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণের মধ্যেই উঠছে নানা প্রশ্ন। নতুন অভিযোগে আবারও ফেঁসে যাচ্ছেন ডক্টর ইউনূস। বিপদ যেন তার পিছুই ছাড়ছে না। এক কাণ্ড শেষ না হতেই আরেক কাণ্ডে জড়িয়ে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক এই প্রধান উপদেষ্টা। মাইলস্টোন ট্র্যাজেডিতে জড়িয়ে যাচ্ছে তার নাম। উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাস ৩৬টি তাজা প্রাণ কেড়ে নেয়া সেই ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় এবার বিচারের কাঠগড়ায় উঠতে যাচ্ছেন খোদ সাবেক অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তারা। নিছক দুর্ঘটনা নাকি দায়িত্বে চরম অবহেলা? শুধুমাত্র অবহেলা নয়, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের চরম অবহেলা ছিল। কারণ ১৮ কোটি মানুষের বাংলাদেশে ঢাকার শহরেই প্রায় ২ কোটির বেশি মানুষ বসবাস করে। আর সেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের উপর আবার ত্রুটিযুক্ত একটা বিমান কেন উড়ানো হবে? যেই ত্রুটির কারণেই কিন্তু বিমান দুর্ঘটনা ঘটে। শুধুমাত্র তাই নয়, সেই দুর্ঘটনায় যারা তাদের সন্তানকে চিরতরের জন্য হারিয়েছে এবং প্রায় ৩০ থেকে ৪০টি তাজা প্রাণ ঝরে গিয়েছে, তারা তাদের ক্ষতিপূরণ পায়নি এবং তারা তাদের যে যথোপযুক্ত বিচার সেটাও তারা পায়নি। যেই কারণে কিন্তু এবার খোদ ভুক্তভোগীরাই ডক্টর ইউনূসের বিরুদ্ধে আদালতে এই ঘটনায় মামলা করেছে। যেই মামলায় কিন্তু এবার সেই মাইলস্টোনে বিমান দুর্ঘটনার দায়ে এবার হাতে নাতে ধরা পড়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার মাইলস্টোনে বিমান দুর্ঘটনার দায়ে যে এবার হাতে নাতে ধরা পড়েছে ডক্টর ইউনূস, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে সেই ঘটনায় ডক্টর ইউনূস সহ আরও কারা কারা জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ আদালতে উত্থাপন করা হয়েছে, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাষ্ট্র কোনো দায়িত্ব গ্রহণ করে নাই, সেই কারণে তারা আদালতে এসেছে। ১৮ কোটি মানুষের রাষ্ট্রে ২ কোটি মানুষ ঢাকা শহরে বসবাস করে, সেখানে একটা যুদ্ধ বিমান আর ত্রুটিজনিত যুদ্ধ বিমান উদয়ন হবে। হোয়াট ইজ দিস? তোরার মাইলস্টোনের ট্র্যাজেডিটা এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক, এটা সমস্ত জাতিরা স্তম্ভিত হয়ে গেছে এই ঘটনার। বাংলাদেশের পরবর্তীতে শোক দিবস ঘোষণা করা হয়েছিল। ওই দিনেই বাংলাদেশের উচ্চ আদালত বন্ধ করে এই হাফ অ্যান আওয়ার করে দিছে, সারা জাতি স্তম্ভিত হয়ে। এরকম একটা ঘটনা এই বাদী এবং সাক্ষীরা দীর্ঘ ৯ মাস তারা বাংলাদেশের সর্বোচ্চ স্তরে প্রত্যেকটা ডোর টু ডোর গিয়েছে ন্যায় বিচারের জন্য, প্রতিকার পাওয়ার জন্য। তারা পায়নি। তারা ব্যর্থ হওয়ার পরবর্তীতে আজকে তারা অ্যাকর্ডিং টু লফুল গো টু দ্য কোর্টের বারান্দায় আসছে ন্যায় বিচারের প্রার্থনা করার জন্য। এটা কেন হলো? এটা হলো যখন রাষ্ট্র ওখানে একটা ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে, সেই ইনভেস্টিগেশন টিম তার রিপোর্ট প্রকাশ করছে যে ইট ইজ নেগলেসেস, দুর্ঘটনা ত্রুটিজনিত। তাহলে ১৮ কোটি মানুষের রাষ্ট্রে ২ কোটি মানুষ ঢাকা শহরে বসবাস করে, সেখানে একটা যুদ্ধ বিমান আর ত্রুটিজনিত যুদ্ধ বিমান উদয়ন হবে। হোয়াট ইজ দিস? আর সেই যুদ্ধ বিমানে বিধ্বস্ত হওয়ার পরবর্তীতে বাদী এবং সাক্ষীদের ইনোসেন্ট সন্তানেরা মৃত্যুবরণ করবে, রাষ্ট্র কোনো দায়িত্ব গ্রহণ করবে না। না, এটা হতে পারে না। এটা আমার সংবিধানের পরিপন্থী। রাষ্ট্রের কনস্টিটিউশনের যে সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় ন্যায় বিচারের পরিপন্থী। তার কারণে বাদী এবং সাক্ষীরা আজকে আদালতে এসেছে ন্যায় বিচারের জন্য। আদালত বাদী এবং সাক্ষীদের বক্তব্য শুনুন পরে গ্রহণ করার পরে আদালত
এটাকে আদেশের জন্য রেখেছেন। এই মামলার আসামি হলেন এয়ার মার্শাল 1 নম্বর আসামি, যিনি আজকে দেয় তার আমল, তার সিদ্ধান্তে বিমান উড্ডয়ন হতে হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ছিলেন একজন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন উপদেষ্টা ছিলেন কথিত ইউনূস সাহেব, তিনিও এই মামলার আসামি। আইন উপদেষ্টা ছিলেন, তারা জাতির সাথে কমিটমেন্ট করছেন এদেরকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেবেন। আসিফ নজরুল, আসিফ নজরুল, এবং এনভায়রনমেন্টের অ্যাডভাইজার ছিলেন এবং শিক্ষা এডুকেশন অ্যাডভাইজার ছিলেন, তারাও এই মামলার আসামি। হ্যাঁ, রেজনা এবং সিয়ার দত্ত নাকি জানি ওই এরা এই মামলার মোট 16 জনের বিরুদ্ধে বাদী সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে, ন্যায় বিচার চাচ্ছে, অন্য কিছু না। যে কোনো অপরাধী যেহেতু পার পেয়ে যেতে না পারে, সে যেই হোক। বাংলাদেশের কনস্টিটিউশনের আর্টিকেল 27-এ বলা আছে ইচ অ্যান্ড এভরি পিপল ইজ ইকুয়াল, সবার জন্য সমমান। তো সমমান হলে এই ন্যায় বিচার পাবে না কেন? এর সন্তান মারা গেল, এর জীবনে আর একটা সন্তান হবে না, এর 2টা সন্তান, 1 নম্বর দুইটা সন্তান মারা গেছে ওখানে। কত নির্মম, কত নিষ্ঠুর, তাদের পরিবারে আজকে পাক চলে না, আজকে 8 মাস ধরে কোনো পাক হয় না, তারা অমানবিক পশুর মতো জীবন ধারণ করতেছে। তাদের জন্য রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই, রাষ্ট্র কোনো দায়িত্ব গ্রহণ করে নাই, সেই কারণে তারা আদালতে এসেছে। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সিদ্ধান্তেই তো যুদ্ধ বিমান উড্ডয়ন হয়, এটা তো আমার আর আপনার সিদ্ধান্ত উড্ডয়ন হতে পারে না। এয়ার মার্শাল সাহেব এবং ওখানকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যাডভাইজার, এবং সেখানে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষা প্রতিষ্ঠানটা তৈরি করলেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানের রাজক থেকে শুরু করে প্রত্যেকে জড়িত। কি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা হবে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালার মধ্যে পড়ে না কেন? আজকে শিক্ষা খাতে যে দুর্নীতি, শিক্ষা মনে করে ব্যাংকের ছাতার মধ্যে একটা প্রতিষ্ঠান গড়ে তুলবে, যে অ্যাকর্ডিং টু ল যে এক্সারসাইজ করার কথা, প্রতিষ্ঠান কিরকম হবে, তার ডিজাইন কি হবে, তার মাঠ কতটুকু থাকবে, সবুজ ঘেরা মাঠ কতটুকু থাকবে, সেটা কোনো শিক্ষা মন্ত্রণালয় কেন দায়িত্ব গ্রহণ করে না? শিক্ষা সচিব কেন দায়িত্ব পালন করে নাই? রাজক কেন দায়িত্ব পালন করে না? তার বিল্ডিং কনস্ট্রাকশন কি হবে? এই জন্য প্রত্যেকেই এই জন্য লাইবেল, ইচ অ্যান্ড এভরি পিপল ইজ দ্য লাইবেল, যার কারণে বাদী এদেরকে লাইবেল মনে করে আদালতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কুকুরের বাচ্চা মারা গেছে, সেখানে তাদের বিচার হয়েছে, অথচ আমাদের 28টা বাচ্চা যে মারা হইল, এটার কি বিচার হবে না? দায় আমাদের, আমরা সন্তান জন্ম দিছি, আমরা সন্তান স্কুলে দিয়েছি, শাস্তির আওতায় তো আমরা আসার কথা। তাহলে আমি এই মামলা রইল প্রথম সাক্ষী, দ্বিতীয় সাক্ষী। আমার 2টা সন্তান ছিল, নাজিয়া নাফি, ওনারা ক্লাস 6-এ এবং একজন ক্লাস 2-তে ইংলিশ ভার্সনে পড়তো, 2জনই ওখানে শহীদ হয়েছে। তো আমরা এই ঘটনার পর থেকে সরকারের সকল দপ্তরে, বিগত সরকারের সকল দপ্তর, অধিদপ্তর, সব জায়গায় আমরা ঘুরেছি, সব জায়গায় আমরা পত্র দিয়েছি যে আমরা এটা একটা ন্যায় বিচার চাই, যেন একটা সুষ্ঠু সমাধান চাই। কিন্তু এই সুষ্ঠু সমাধান আমরা পাইনি, অতিবাহিত হওয়ার পরও আমরা পাইনি। তো বর্তমান সরকারের কাছেও আমরা আবেদন জানিয়েছি, তারা বলছে বিষয়টা দেখবেন, বর্তমান প্রধানমন্ত্রীও বিষয়টা দেখবেন, উনি আমাদেরকে এই বিষয়টা আশ্বস্ত করেছেন। আমরা চাই সবাই আমাদের ন্যায় বিচার প্রাপ্তির জন্য আপনারা কাজ করবেন। আমরা ন্যায় বিচার চাই, অপরাধের সর্বোচ্চ শাস্তি চাই, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। আজকে আমি নিঃসন্তান, আপনি নিঃসন্তান হলে কি করতেন বলুন? আমাদের কি দায় ছিল? আমাদের বাচ্চারা তো স্কুলে ছিল, কোমলমতি শিশুরা ছিল, সেখানে কি কোনো দায় ছিল তাদের? স্কুল কর্তৃপক্ষ যে বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিং না করার কারণে দুর্ঘটনায় হতাহতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যেটা হলো তদন্ত রিপোর্টে এসেছে। এছাড়া তদন্ত রিপোর্টে আরও 30টা ইয়া ছিল, যেটা আমাদেরকে জানায়নি। এছাড়া বিমানের উড্ডয়নজনিত ত্রুটি ছিল, এইসব বিষয় তারাই বলছে, কারণ তদন্ত তারা যেটা বলছে ওইটাই তো, আমরা তো জানি না। তো তারা যেটা বলছে সেই অনুযায়ী স্কুলও এখানে দায়ী। শুধু তাই না, স্কুলে ওই দিন আমার বাচ্চারা তারা কোনো কোচিং করেনি, এক্সট্রা টাইমে তাকে আটকিয়ে রাখছে। আটকিয়ে রাখার কারণে আমার ছেলে তার বোনকে নিয়ে আসতে যায়, সে সহকারে দুর্ঘটনায় শহীদ হয়েছে। নয়তো আমার ছেলেটা অন্য বিল্ডিংয়ে সে থাকতো, সেই বিল্ডিংয়ে দুর্ঘটনা হয়নি। এছাড়া ওনারা যে দুর্ঘটনার যে বিল্ডিংয়ের কথা বললো, বিল্ডিং কোড অনুযায়ী যে বিল্ডিং কোড অনুযায়ী করে নেই, এরকম ওখানে আরও বিল্ডিং আছে যেখানে আমার ছেলে নাফি পড়তো, সেই বিল্ডিংটাও বিল্ডিং কোড অনুযায়ী করা হয়নি, সেখানেও কিন্তু এখনও ক্লাস পরিচালনা করা হচ্ছে। তাহলে কি পরবর্তীতে আরেকটা যখন দুর্ঘটনা ঘটবে, সেখানে কি যাদের সন্তানরা আছে তারা মারা যাবে না? তাহলে কি এটা একটা ভাওতাবাজি কথা হলো? এটা বিল্ডিং কোড অনুযায়ী করে নেই। তাহলে বিল্ডিং কোড অনুযায়ী যেহেতু করে নেই, সেই বিল্ডিংয়ে আবার কেন ক্লাস হচ্ছে? তো আমরা চাই সেই বিল্ডিংগুলোতে যাতে ক্লাস না হয়, যাতে এই দুর্ঘটনা ঘটে আমাদের মতন কেউ নিঃসন্তান না হয়। আমাদের যে বাদী উনি আছেন, ওনার কোনো হয়তো আর কখনো সন্তান হবে না, ওনার জীবন এখানেই শেষ। তাহলে এখানে দায়ভার কি সরকার নেবে না? কেন নেবে না?
রাস্তায় যদি আপনি আজকে গাড়ি দিয়ে আসছেন, একটা যদি হাঁস মুরগিও যদি আপনি গাড়ির তলে পড়ে, তাহলে আপনি কি দায় দেয় না? দায় হচ্ছে না এটা? একটা গাড়ি আরেকটা গাড়ি যদি ঘষা মারে, সেখানে দায় হচ্ছে না, বিচার হচ্ছে না, তাহলে আমাদের এটা কেন হবে না? কিছুদিন পূর্বে আমরা দেখেছি নাটোরে একটা যে কুকুরের বাচ্চাকে পানিতে ফালাইছে, এই জন্য কুকুরের বাচ্চা মারা গেছে, সেখানে তাদের বিচার হয়েছে। অথচ আমাদের 28টা বাচ্চা যে মারা হইল, এটার কি বিচার হবে না? এটা কি কারো দায় নেই? তাহলে কি দায় আমাদের? আমরা সন্তান জন্ম দিছি, আমরা সন্তান স্কুলে দিয়েছি, এটার জন্য দায়? তাহলে আমরা তাহলে শাস্তির আওতায় তো আমরা আসার কথা। তাহলে ওভারঅল ঘটনায় কেউ না দায় আছে। আমরা চাই যারা এই দায়িত্বের অবহেলার জন্য যারা এই ঘটনায় জড়িত, তাদের সকলের সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করছি এই আদালতে। এবং আপনাদের সামনে আরও সাক্ষী রেখে যাচ্ছি, মহান আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, আপনারা যদি এটার বিষয়ে সোচ্চার না হন যে আমরা এদেরকে সাক্ষী রেখেছি, তারাও কাজ করেনি, তখন আপনারাও দায়ী হবেন। কারণ সমাজে একটা অন্যায় যদি ঘটে, সেই অন্যায়ের যদি প্রতিবাদ যদি আমি না করি, তাহলে কিন্তু পরকালে আমাকেও জবাবদিহি করতে হবে, তুমি তো অন্যায় দেখছো, তাহলে তুমি কেন এটা প্রতিবাদ করলা না? এটা আমরা যেই ধর্মই পালন না কেন, সবাই পরকালকে বিশ্বাস করি। হয়তো আমার সন্তানটা 13-14 বছরে মারা গেছে, আমরা হয়তো বা কয়দিন মারা যায় জানি না, আমার মিসেস 80%ই মেন্টাল বলা যায়। আজকে 10 মাস প্রায় হতে যাচ্ছে, আমরা কিন্তু এখন অদ্যাবধি বাসায় সুস্থ মতো পাক শাক করে খাওয়ার মতন আমাদের সেই মানসিক শক্তি আসে নাই যে আমরা। এছাড়া আমি আপনাদের মাধ্যমে বলছি, আজকে যেহেতু আমরা মামলা করতে আসছি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিদের নামে, যারা এই ঘটনার সাথে জড়িত, দায়িত্বে অবহেলায় জড়িত, তারা এছাড়া তদন্ত করলে এটা প্রকৃত ঘটনা বের হয়ে আসবে, আসলে এখানে আরও কারা জড়িত আছে। কিন্তু আমরা তো একটা নর্মালি একটা ঘটনা ঘটলেও কিন্তু একটা হত্যা মামলা হয়ে যায়, কিন্তু এই ঘটনায় কোনো মামলা কোনো কিছুই হয়নি। কেন হয়নি? কারণ এখানে সবাই রাঘব বল যারা, তারা জড়িত। আর ভাই, আপনারাও তো মারা যাবেন, কি জবাব দিবেন? আমি আজকে ঠিক আছে অনেক বড় হয়ে গেলাম, কিন্তু কালকে আমাকে জবাবদিহি করা লাগবে না ভাই? আপনি কি মারা যাবেন না ভাই? তাহলে আপনি কেন ন্যায় বিচারটা করবেন না? আমরা চাই আপনাদের মাধ্যমে এই সরকারের সর্বোচ্চ পর্যায়ে যেন আমাদের এটা ন্যায় বিচার যেভাবে আমরা পেতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেটা আমরা আকুল আবেদন জানাচ্ছি। এবং প্রধানমন্ত্রী বরাবরে আমরা ইতিপূর্বে কয়েকবার ওনাকে আমরা লিখিত জানিয়েছি যে আমাদের এই ন্যায় বিচারের জন্য উনি আশ্বস্ত করেছেন ন্যায় বিচার করবেন, বাট আমরা এত অবধি কোনো ন্যায় বিচার পাইনি, এবং বিদায়ী আমরা এখন আদালতে আসছি। মাইলস্টোনে যেই দুর্ঘটনা ঘটেছিল, তো সেই সময় অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূস সহ সকলেই ক্ষমতায় ছিল, এবং তাদের ক্ষমতায় থাকা অবস্থায় সবথেকে ভয়াবহ একটা ঘটনা কিন্তু এই ঘটনা ঘটেছিল। কারণ সেই ঘটনায় একেবারে প্রায় 30 থেকে 40টি তাজা প্রাণ নিষ্পাপ তারা দুনিয়া থেকে অত্যন্ত নৃশংসভাবে বিদায় নিয়েছিল। তো এই যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় মূলত একটা বিমান প্রশিক্ষণের জন্য বিমান আকাশে উড়ানো হবে। এখন যেই বিমান ত্রুটিযুক্ত, সেটা কেন আকাশে উড়ানো হবে? এক। দ্বিতীয় কথা হচ্ছে যে যেই বাংলাদেশে ঢাকা শহরে প্রায় 2 কোটি মানুষ বসবাস করে, সেখানে আবার তাও যেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবেই অনেক বাচ্চারা বা অনেক মানুষ সেখানে থাকে। তো যেই জায়গায় ঘনবসতি, অনেক মানুষ এক জায়গায় থাকে, একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেইখানে একটা ত্রুটিযুক্ত বিমান কেন উড়ানো হবে? তারা যদি সেই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে সেখানে যদি ত্রুটিযুক্ত একটা বিমান না উড়াতে, তাহলে কিন্তু এত বড় দুর্ঘটনা কখনোই ঘটতো না। যেখানে একটা প্রশিক্ষণযুক্ত একটা বিমান, তো সেটা উড়ানো হবে এবং প্রশিক্ষণ দেওয়া হবে, কিন্তু সেটা তো একটা ফাঁকা জায়গা যেখানে মানুষ নাই, হ্যাঁ, জনসমাগম নাই। তো সেই সমস্ত জায়গায় তো এই সমস্ত বিমানগুলো উড়ানো হয়। এবং ত্রুটিযুক্ত যেটা একটা প্রশিক্ষণের বিমান, সেটা কেন ত্রুটিযুক্ত বিমান থাকা অবস্থায় সেটার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে? যদি সেই ত্রুটিযুক্ত বিমান সেদিন না উড়ানো হতো এবং সেই জায়গায় যদি না উড়ানো হতো, তাহলে কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটতো না। সুতরাং এই ঘটনায় ডক্টর ইউনূস হোক আর যেই হোক, যারা অবহেলা করেছে, যাদের অবহেলার কারণে, যাদের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি আনা উচিত।
তাদেরকে যদি বিচারের মুখোমুখি করা হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের অপরাধ সামনে কেউ করার দুঃসাহস করবে না। তো যেই কারণেই কিন্তু আদালতে ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের আরও বেশ কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে এই ঘটনায় এবার মামলার আবেদন করেছিলেন ভুক্তভোগীরা। তো যাই হোক দর্শক, এ বিষয়ের আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।